বন্ধুরা আমি একদম সমুদ্রের নিকটবর্তী চলে আসছি। এখানে কিছু কিছু মানুষ দেখতেছি ফুটবল খেলতেছে। তো আমরা যে মসজিদের কথা বললাম মসজিদের সামনে চলে আসছি। সামনের থেকে আপনাদের এখানে বিস্তারিত ইতিহাস লেখা আছে। এখানে অবাক হলাম, এখানে যারা নামাজ পড়তে আসলো বা যারা ইমামতি করলো এদের পোশাক আশাক, এদের যেটা আমরা বলি লেবাস দেখে কেউ বুঝবে না যে কোন ধর্মের। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কেউ বুঝতে পারবে না। অসাধারণ, খুবই নিরিবিলি, মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা, খুবই অর্গানাইজড। আমার অনেক পছন্দ হয়েছে জায়গাটা। আমার সিজন আসবে তখন এখানে আশেপাশে যত হোটেল দেখতেছেন আপনার, বেশিরভাগ হোটেলগুলোতে হলো আপনার সিট পাওয়া আপনার জন্য মুশকিল হবে। এখানে থাকার যে জায়গাটা ওটা পাওয়া আপনার জন্য মুশকিল হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আছি এখন কনস্ট্যান্টার যে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আমরা সকাল 7টা ট্রেনে উঠলাম, টিকিট পাই নাই, পরে আমরা ডাইরেক্ট ট্রেনে উঠলাম। ওইটা এখানে যে টিকিট কাছ থেকে টিকিট কাটলাম, উনি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমাদের কাছে টিকিট নাই, আমরা করতে পারি কিনা। উনি বলে সমস্যা না, আমি ভিতরে কাটতেছি। সে আর কি হলো কনস্ট্যান্ট থেকে। অবশ্য অনেকদিন পর আসলাম। আমার সাথে আমার বন্ধু আলী ভাই আছে। আলী ভাই সমুদ্র দেখতে চাইতেছে। এখন যেহেতু সামার টাইম, একটু গরম পড়তেছে, তো সমুদ্রে যাওয়ার জন্য আদর্শ পরিবেশ। আর এই হলো এখানকার যে অবস্থা। আমাদের আরেকটা ট্রেন আছে মঙ্গোলিয়ার, এই অগ্র ফলক রে। কারণ আমাদের হাতে মাত্র 3 মিনিট সময় আছে, এই জন্য আমরা তাড়াহুড়ো করে এখান থেকে যাচ্ছি। মানে যে মঙ্গোলিয়া আসতা হ্যাঁ। দৌড় আলী ভাই। মেরে মঙ্গোলিয়া আলী ভাই এসে পড়েছে। মানে আমাদের ট্রেনটা একটু লেটে পৌঁছেছে, 2 ঘন্টা, যেখানে 30 কয় মিনিট লাগার কথা আমার একজ্যাক্ট মনে নেই। 2 ঘন্টা 40 মিনিট লাগছে, মানে 10 মিনিট বা 12 মিনিট এরকম বেশি লাগছে আগের ট্রেনটা আর কি। তো ট্রেন মোটামুটি খালি আছে। আমরা এখন কনস্ট্যান্ট এক্সপ্লোর করবো না, কনস্ট্যান্ট আমরা আগে এক্সপ্লোর করছি। আলী ভাই আমরা পরে হয়তো করবো। আমরা নতুন কোথাও যাবো আজকে, সেটা অবশ্যই দেখতে পাবেন কোথায় যাচ্ছি। এই যে কনস্ট্যান্টার যে পোর্ট, আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি এখানে। আমাদের ট্রেন চলতেছে সমুদ্রের কোল ঘেঁষে, বাম পাশে সমুদ্র আর ডান পাশে এখানে হলো সাধারণ যে ন্যাচারাল। তো এখানে আমার ট্রেনে ভাড়া নিল 9 টাকা করে পার পার্সন, 2 জনে 18 টাকা। তবে আসার সময় আমাদের একটু এক্সপেন্সিভ ছিল, কারণ কনস্ট্যান্টে বুকারেস্টের বেশিরভাগ ট্রেনগুলো এক্সপেন্সিভ। একটা ট্রেন শুধু সস্তা, সেটা হলো রিগিও অথবা রিজিও যে ট্রেনগুলো, ওগুলো মাত্র একটা ট্রেন আসে, ওটাতে 30-32 টাকা নেয়। কিন্তু নর্মালি কিন্তু কনস্ট্যান্টে ভাড়া 80 টাকা বা 90 টাকা এরকম ভাড়া পড়ে। কিন্তু এই ট্রেনটা পুরান আমলের ট্রেন, এই জন্য নাকি প্রায় 1 ঘন্টা বেশি দূরত্ব, 9 টাকা ভাড়া, 2 জনে 18 টাকা পড়লো। টিটি আসছে ইয়া করার জন্য, টিকিট চেকের জন্য। তা আমাদের এখানে আসতেছে। বন্ধুরা আমরা জাস্ট মঙ্গোলিয়া যে রেল স্টেশন এখানে নামলাম। আশেপাশের পরিবেশ হলো ঠিক এরকম। ট্রেন মোটামুটি খালি হয়ে গেছিলো, ছিল অল্প কিছু লোক, এরা নামছে। এটাই মনে হয় সম্ভবত লাস্ট স্টপেজ, এরপরে মনে হয় যাবে না। কারণ একটু সামনে হলো ভামা ভেক, তারপর হলো রোমানিয়ার এখান থেকে বর্ডার শেষ হয়ে যাবে, তারপরে বুলগেরিয়ার বর্ডার শুরু। দেখি আমরা এই মঙ্গোলিয়া কিছুক্ষণ এক্সপ্লোর করবো, তারপরে যদি আমাদের অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে দেখতে পাবেন আর কি। তারপর আমরা এখন মঙ্গোলিয়ার 2টা জায়গা এক্সপ্লোর করবো, এখানকার বিচে যাব, তারপরে আরও 2টা ঐতিহাসিক স্থাপনা আছে, ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করবো। আমরা বাইরে আসলাম। আমরা সকালে হালকা নাস্তা করছিলাম বুকারেস্ট থেকে। তো এখন আমাদের তেমন খিদে নাই, তবে আমরা কিছুটা তৃষ্ণার্ত, লম্বা সময় জার্নি করতেছি।
তো এখন আমরা সামনে লিডল দেখতেছি, আমরা লিডলে যাবো ভাবতেছি। লিডল সুপার শপ থেকে দেখি কিছু পানীয় যেহেতু কিছু কিনে নেই আমাদের পরবর্তী জানের জন্য, আর অন্য কোনো খাবার হয়তো কিনতে পারি। দেখি ওখানে গিয়ে এখানকার সার্বিক অবস্থা হলো এরকম। লিডল থেকে বহুত কিছু কিনলাম, এখন আমরা ক্যাশে আছি। আলী ভাই ওয়েট করতেছে মন খারাপ করে, টায়ার লাগতেছে আলী ভাইয়ের। আমাদের শপিং কমপ্লিট। আমরা এখন মঙ্গোলিয়ার 2-3টা জায়গা এক্সপ্লোর করব, তারপরে এখান থেকে আমরা যাব এই সমুদ্রের যে বিচের দিকে যাব। এই শহরে কিন্তু মোটামুটি মুসলিম আছে এখানে, বিশেষ করে এই আপনার রোমানিয়ার যে কোস্টাল সাইড, এখানে কিছু মুসলিম কমিউনিটি আছে। বড় কোনো কমিউনিটি না, ছোটো ছোটো কমিউনিটি, যেহেতু এই দেশে মুসলিম সংখ্যা খুবই কম। তবে এই অঞ্চলে কিছুটা আপনি মসজিদ বা ধর্মীয় কালচারাল যে ব্যাপার স্যাপার এগুলো দেখতে পাবেন। তো এখানেও মসজিদও আছে, আমরা একটা মসজিদও এক্সপ্লোর করার চেষ্টা করব। আর কিছু মিউজিয়াম আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করব। আলী ভাই মন খারাপ কেন যায় না, হঠাৎ মন খারাপ হয়ে যায়। মন খারাপ না, আসলে ওর চেহারা এরকম। আমরা এলাম জাস্ট এখান থেকে এই রেল স্টেশনটা থেকে বেরিয়েছিলাম একটু আগে, এখন আমরা এদিকে হাঁটতেছি। আমরা দেখতেছি মঙ্গোলিয়ার লোকাল বাস, এটা একটা গোল চত্বর। তা আমরা কাছাকাছি একটা মিউজিয়াম দেখতেছি 700 মিটারের ভিতরে, আমরা কাছাকাছি চলে আসছি, মিউজিয়ামের দিকে যাচ্ছি এখন। তারপরে আমরা বললাম যে আমরা যাব একটা মস্ক দেখার জন্য, এখানে ইউনিকেট ব্যাংক দেখতেছি। তা আমরা যেই মিউজিয়ামের সামনে আসার কথা, ওটার সামনে চলে আসছি। এটা হলো আর্কিওলজিক্যাল যে মিউজিয়াম, এখানে লেখা আছে আপনারা দেখতে পারেন মিউজিউল যে আর্কিওলজি কালাটিস, উচ্চারণ ভুল হতে পারে যেহেতু বিদেশি শব্দ। তো এটা বন্ধ আছে মনে হয়, এখানে এক ভদ্রলোক আছে, আমরা তাই জিজ্ঞেস করতে পারি। এই ইনকিস সাউথ ইসকিস নুইস্তেরা, আমরা একটা গেটের কাছে গিয়ে দেখি। তো মঙ্গোলিয়াতে যেই কটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এর ভিতরে এটা একটা অন্যতম, আমরা একটু কাছ থেকে দেখি। তো লুন থেকে ডোমিনিকা, তার মানে প্রত্যেকদিনই খোলা থাকে যেটা বুঝলাম, প্রোগ্রাম 9টা থেকে। আর এখানে লেখা আছে, এখানে টিকিট সিস্টেম আছে। তারপর এখানে বিদেশি কিছু সংস্থার সম্ভবত কোনো বিজ্ঞাপন দেওয়া আছে। আর এখানে যেটা আমি বুঝতে পারছি, এই যে এই এরিয়াটা আপনার এই মঙ্গোলিয়া যে এরিয়াটা, এটা খুবই পুরাতন। এটা খ্রিস্টপূর্ব অনেক পুরানো সময় থেকে কিন্তু এই শহরে এক্সিস্ট করে পোর্ট হিসেবে। আর এটাতে একসময় খ্রিস্টপূর্বাব্দে যে সময়টা, বেশিরভাগ সময় এটা গ্রিকদের কন্ট্রোলে ছিল। পরবর্তীতে বিভিন্ন অঞ্চলের লোকজন এটাকে কবজা করে। এখানে যে পোর্ট রিলেটেড বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার এখানে আছে। তো এখন সম্ভবত এটা ক্লোজ আছে, কাউকে দেখতেছি না, এই ভদ্রলোকও বলতে পারতেছে না। তো আমরা সামনে যেহেতু মসজিদটা, একটু সামনে গেলে মসজিদটা, আমরা মসজিদের দিকে যাই। তো দেখতে পারলে ভালো লাগতো, কিন্তু এখানে লেখা আছে এটা প্রতিদিন খোলা থাকে, কিন্তু আমি বুঝতেছি না আসলে, লোকজন কাউকে দেখতেছি না। এই হলো আশেপাশের অবস্থা। তা আমরা মিউজিয়াম থেকে বের হয়ে এখানে হাঁটতে হাঁটতে আসলাম। এখানে হলো একটা স্কুল, বাচ্চারা এখানে খেলতেছে। আমরা মসজিদের দিকে যাব এখন, এখান থেকে 600 মিটার ওয়াকিং ডিস্টেন্স। মোটামুটি ব্যস্ত বলা যায়। এখানে দেখুন কিছু পুরাতন স্থাপনা। এখানে দেখেন বসার জায়গাগুলো একটু ইউনিক সব। এখানে হলো সিমেন্টের তৈরি, না সিমেন্ট না মনে হয় অন্য কিছু দিয়ে তৈরি, আমি বুঝতেছি না আসলে কী দিয়ে তৈরি, কারণ একদম অন্যরকম লাগতেছে, হালকা আর কি, খুব হালকা মনে হইতেছে, সিমেন্ট মনে হইতেছে না। আর এখানে রোমানিয়ান ভাষা লেখা, তাই বুঝতেছি না, সব রোমানিয়ান ভাষা লেখা। সম্ভবত মঙ্গোলিয়ার এই অঞ্চলের যে গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে এখানে বলা আছে। বন্ধুরা আমরা হাঁটছি তো অনেকটা কাছাকাছি চলে আসছি যে মসজিদের কাছে আমাদের যাওয়ার পরিকল্পনা। এখানে একটা ইয়ে দেখতেছি, ডোনার কাবাবের একটা দোকান দেখতেছি, বসফর
তারপর নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন এটা নিশ্চয়ই তুর্কিশ রেস্টুরেন্ট হবে বা টার্কিশ রেস্টুরেন্ট। তো আপনারা খেয়াল করলে দেখবেন যে ইউরোপের যে এই রেস্টুরেন্টের জগৎ, এই জগৎটা একটা বড় অংশই দখল করে রাখছে এই তুর্কিশ আর হলো এই লেবানিজ, এই দুই শ্রেণীর লোকেরা বা এইখানকার লোকালরাও বিজনেস করার ক্ষেত্রে এই দুই দেশের খাবারকে বহুত প্রায়োরিটি দেয় এই আর কি। তো এখানে একটা ওল্ড টাউন দেখতেছি, যেটা ইউরোপের ট্র্যাডিশনাল ওল্ড টাউন, যে এরকম ফ্লোর থাকবে, দুই পাশে রেস্টুরেন্ট থাকবে, এবং এটা প্রত্যেকটা শহরে আপনারা, বিশেষ করে একটু পুরানো শহর হলে আপনারা এই ধরনের একটা ওল্ড টাউন পাবেন। একই রকম মনে হয়, খুব ভিন্নতা মনে হয় না। ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ব্যাপক ভিন্নতা খুব একটা মনে হয় না, কিছু কিছু জায়গায় ভিন্নতা থাকে, তবে ওল্ড টাউনের যে ট্র্যাডিশন এটা কাছাকাছি। তো এখন ভর দুপুর তেমন লোকজন নেই, বিকেলবেলা আমি নিশ্চিত এখানে প্রচুর লোকের সমাগম ঘটে। তবে যারা এখানে অলরেডি অবস্থান করতেছে তাদের আশেপাশে যাদের বাসা, তারা কিন্তু বা যারা ট্যুরিস্ট আসে এক জায়গায় গ্যাদারিং করতে চায়, তাদের জন্য কিন্তু ওল্ড টাউন একটা চমৎকার এরিয়া হয় আড্ডা দেওয়ার জন্য। একটা শহরে যেটা ভাইব সেটা দেখার জন্য হলো ওল্ড টাউন একটা মাধ্যম। তো যারা ন্যাচারাল ট্যুরিজম বা একটু ইউনিক ট্যুরিজম পছন্দ করে তাদের জন্য ওল্ড টাউন আসলে ওই রকম মুখ্য বিষয় হয় না। তো মিউজিয়াম তারা দেখতে পারে, কারণ ওল্ড টাউনের আশেপাশে গুরুত্বপূর্ণ যেই মিউজিয়াম বলেন বা ক্যাথেড্রাল বলেন, এগুলো আশেপাশে থাকে। ওল্ড টাউনের ঠিক বাম পাশে হলো আমি সমুদ্র, আমরা একটু বাম পাশে সমুদ্রটা একটু দেখে আসি। তবে আমরা একটু পরে মসজিদ দেখার পর আবার যাব আরও ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। এখানে রোমানিয়ার পতাকা উঠতেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। এটা কি, আমরা কোন জায়গায় আছি? এটা কি, এই জায়গাটা কি? এই জায়গাটাকে দেখে কি মনে হয়? ওল্ড টাউন। ওল্ড টাউন, রাইট। ইউরোপের সব বড় শহরে ওল্ড টাউন আছে, সব জায়গায় এরকম ফ্লোর থাকবো, চারিদিকে রেস্টুরেন্ট থাকবো। তো এটা ইউনিক, এই জন্য ইউনিক কারণ এই জায়গায় সমুদ্র আছে। খুব কম ওল্ড টাউনে এরকম সমুদ্র থাকে, যেটা ওল্ড টাউনের যে সৌন্দর্য এটা আরও বাড়ায়। যেমন আমি গেছিলাম গুদেন্স্ক একটা শহরে, পোল্যান্ডের। এটা ওল্ড টাউন আর সমুদ্রটা একদমই কাছাকাছি, এবং এত ইউনিক ইউনিক জিনিস দেখার আছে ওখানে, ওটা অনেক ভালো লাগছে। তারপর নেদারল্যান্ডসে আপনার আমস্টারডাম, ওইটার ওল্ড টাউন আর সমুদ্র খুব কাছাকাছি, বা নদী ক্যানেল একটা অন্যরকমই আছে। তারপরে আপনার হাঙ্গেরির বুদাপেস্টে আছে, কিছু কিছু ইউনিক আছে, আবার কিছু কিছু আছে অ্যাজ ইউজুয়াল। যেমন বুকারেস্টের ওল্ড টাউন, এটাও কিন্তু মানুষ প্রচুর আসে। তো বুকারেস্ট ওল্ড টাউন যেমন ওল্ড টাউনের কারণে বিখ্যাত, ওইখানে চার্চ আছে এটার কারণে বিখ্যাত, তার থেকে বেশি পপুলার, বিখ্যাত না বলে আমি বলি পপুলার, এটা কারণ হলো নাইট লাইফ। বুকারেস্টের নাইট লাইফ ইউরোপের ভিতরে অন্যতম সেরা বলা হয়, কারণ ওইখানে এক জায়গায় এতগুলো ক্লাব বা এতগুলা পার্টির এরিয়া খুব কম জায়গায় আছে, সেই হিসেবে ওইটা এক্সপ্লোর করার জন্য অনেকে আসে এই আর কি। তো আমরা সমুদ্রের একদম কাছাকাছি, তো একদম নিকটবর্তী আমরা চলে আসছি। ওহো, ঠিক সমুদ্রের কোল ঘেঁষে এখানে ওয়াকওয়ে, অসাধারণ, খুবই নিরিবিলি, মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা, খুবই অর্গানাইজড। আমার অনেক পছন্দ হয়েছে জায়গাটা। দেখেন, যে আমি একটু আগে বলতেছিলাম এখানে যে এরিয়াটা খুবই চমৎকার। তবে আমি সমুদ্রের বিষয়টা একটু পরে এসে আমি সমুদ্রের কাছে গিয়ে বলতেছি, এখন আমি মসজিদের ওইখানে যাব। এটা সম্ভবত কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স এরকম কিছু একটা হবে। আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি, ওখানে অনেকক্ষণ বসেছিলাম, আমাদের একটু খিদে লাগছিলো, আমাদের যে খাবার নিয়েছিলাম খাবার খাইলাম, তারপর একটু জুস খেলাম, এখন আমরা আবার হাঁটা শুরু করলাম। দুই জায়গাতে বসে ভালো লাগলো অনেক। এখন আমরা যাচ্ছি যে মস্কটার কথা বললাম ওটার সামনে। তো আমরা যে মসজিদের কথা বললাম মসজিদের সামনে চলে আসছি। সামনের থেকে আপনাদের এখানে বিস্তারিত ইতিহাস লেখা আছে। তো এটা হলো 1600 যেই সেঞ্চুরি, ওই সময় এটা তৈরি হয়েছে। যেখানে লেখা আছে ইসমাহান সুলতান মস্ক, 1573 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে আর কি। তো এটা তৈরি করছে সে হলো যে অটোমান সাম্রাজ্যের একজন বিখ্যাত একজন শাসক ছিল, সুলতান ছিল। তো এখানে অনেক বিস্তারিত লেখা আছে, আপনারা যারা বিস্তারিত জানছেন তারা এখানে পজ দিয়ে পড়ে নিতে পারেন। আর এখানে দেখেন ভদ্রলোক আছে। Moscow închis? Nu e închis, e deschis. Zuma kind este? Pe la 1. 1, ওকে। তো আমাদের নামাজের সময় আমরা যেহেতু এখনো সময় আছে, তাহলে আমরা নামাজটা পড়ে এখান থেকে যাব।
আজকে জুমার নামাজ, এই জন্য আমরা বেশি আগ্রহী ছিলাম আসলে। তো ওই ভদ্রলোক বললো যে 1টার সময় নামাজ, এখনও আধা ঘন্টার মতো আছে। তো এখানে যারা দেখতে আসে তাদেরকে পাস দিতে হবে, যারা ভিজিটর, শুধু ভিজিটর হিসেবে আসবে। এখানে লেখা আছে, আপনার কাছ থেকে আমি দেখাই, 5 পার পারসন। তো আমি আপনাদের এই ফাঁকে ইন্টেরিয়রটা দেখাই। আর যেহেতু নামাজের সময়, ওই সময় তো আসলে ক্যামেরা করাটা মুশকিল হবে, চেষ্টা করব যদি ভিতরে ইন্টেরিয়রটা ভালোভাবে দেখাতে পারি। আর না হলে আমি ভিতরে হয়তো ভিডিও নাও করতে পারি। তো এখন আপনাদের হালকা ইন্টেরিয়র এখান থেকে দেখানোর চেষ্টা করি। তো এইরকম একটা জায়গায় আসলাম, একদম মসজিদের পিছন সাইডে আসলাম। তো এখানে প্রাচীন যে একটা ব্যাপার এখানে আপনার এখানকার নির্মাণে আমরা দেখতে পাচ্ছি। মসজিদটা নির্মাণ করা হয়েছে এসমা, যে উনি হলো সুলতানের একজন মেয়ে ছিল। তো একজন মেয়ে এই মসজিদটা নির্মাণ করছে, ওই মেয়ের নামই মূলত এই মসজিদের নাম দেওয়া হয়েছে এসমা। আর তিনি ছিলেন সুলতান সেলিম, তুর্কির যে অটোমানের একজন শাসক সুলতান সেলিম 2 নম্বর যে সেলিম, ওনার মেয়ে ছিল এসমা। আর এখানে কিছু কবরস্থান আছে, তো এখানে নাম লেখা নেই যে কোনো বিখ্যাত ব্যক্তি কিনা, বুঝতেছি না। নাম থাকতে পারে, তাই আর কি। এখানে সময় তো আছে। তো এখানে তাতার মুসলিমদের একটা, আপনার তাতার সম্পর্কে যারা জানতে আগ্রহী তারা দেখতে পান আর বিস্তারিত ইন্টারনেটে। এরা একটা সম্প্রদায়, এরা রাশিয়াতেও আছে, এরা তুর্কিতেও আছে। এই তাতার সম্প্রদায় হলো এই অঞ্চলে ইনফ্লুয়েন্স বেশি আর কি, এই রোমানিয়াতে। আমি এটা কনস্ট্যান্টাতে দেখছিলাম, তারপরে এখানেও ওই যে মঙ্গোলিয়াতেও দেখতেছি। আমরা জুমার জন্য প্রস্তুতি নেই, তারপর আমরা যাবো আবার বিচ পারে। যাই হোক, আমাদের এখানে ধর্মীয় কাজকর্ম সম্পন্ন, আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। এখানে অবাক হলাম, এখানে যারা নামাজ পড়তে আসলো বা যারা ইমামতি করলো, জানি না উনি মানে ফুল টাইম ইমাম কিনা, এদের যেই ধর্মীয়, যে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত যে ধর্মীয় গুরুদের, তাদের থেকে একটু ভিন্ন। এদের পোশাক আশাক, এদের যেটা আমরা বলি লেবাস দেখে কেউ বুঝবে না যে কোন ধর্মের। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কেউ বুঝতে পারবে না। তাই আর কি, আমরা সেই হসপিটালের বা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে আবার আসলাম, এখন সমুদ্রের দিকে যাব। তো দুপুরে আরেকটু আগে যে আমরা গেলাম, আধা ঘন্টা আগে, তখনও দেখলাম যে ওখানে কিছু লোক আছে। সমুদ্রের এতটা ঢেউ নেই। তো এখন কাছে যাই, কাছে গিয়ে একটু আপনাদের দেখাবো আরও কাছ থেকে সমুদ্র, আর বিস্তারিত বলবো এখানকার সম্পর্কে যা আমি জানি। এখানে দেখেন রেস্টুরেন্ট আছে, এখানে রোমানিয়ান লোকাল খাবার দেখলাম কিছু, চরবাদা ভুট্টা, চরবাদা পুই। এখানে একটা 4 স্টার হোটেল আছে। আর এখানে ছোটোখাটো সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেসব জিনিস বিক্রি হয় ওইরকম বিক্রয় কিছু স্টল আছে। তা আমরা একটু ক্লোজ হচ্ছে সমুদ্রের। এখানে একটা পার্কিং এরিয়া আছে বড় সড়ো। এখানে একটা শর্মার দোকান দেখতেছি, আপনারা দাম দেখতে পারেন কীরকম দাম। অ্যাজ ইউজুয়াল দাম রোমানিয়ান যে শর্মার দোকানগুলোতে যে ধরনের দাম হয়। সমুদ্রের পারে হওয়ার কারণে যে খুব দাম বেশি তাও না, তো কিছু জিনিসের দাম সমুদ্রের পার তীরবর্তী হওয়ার কারণে অবশ্যই বেশি থাকে। যেমন এইসব দোকানগুলোতে কিন্তু অনেক এক্সপেন্সিভ ভাড়া থাকে। তো এইসব ক্ষেত্রে আপনি কিছুটা দাম তারতম্য তো অবশ্যই থাকে, যেটা আমি কনস্ট্যান্টটা তারপরে কস্টনেসে দেখছিলাম। তো ডিপেন্ড করে আসলে সিজন টু সিজনও, যখন প্রচুর প্রেশার থাকে তখন হয়তো দামে ব্যাপক তারতম্য হয়। তো আমরা একদম সমুদ্রের তীরবর্তী অঞ্চলে চলে আসছি। বন্ধুরা, আমি একদম সমুদ্রের নিকটবর্তী চলে আসছি। এখানে কিছু কিছু মানুষ দেখতেছি ফুটবল খেলতেছে। সমুদ্রে হালকা ঢেউ আছে, কিন্তু আমি সমুদ্রে কেমন যেন একটা বাজে স্মেল পাচ্ছি। আমি বুঝতেছি না কিছু স্মেল। সম্ভবত এখানে শ্যাওলা বা কিছু জিনিসপত্র আছে, যেগুলো হলো উদ্ভিদ আছে সমুদ্রের ভিতরে, যেসব উদ্ভিদ হয় ওই সব উদ্ভিদের পচনশীল কিছু উদ্ভিদের কারণে এরকম একটা স্মেল আসছে। আপনারা জানেন যে পাট যেখানে করা হয়, ভিজানো হয় যে পানিতে, ওই যে একটা স্মেল আসে, ওই টাইপের একটা স্মেল পাচ্ছে। ওইখানে কনস্ট্যান্টার যে বিল্ডিংগুলো, কনস্ট্যান্ট জায়গার কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। এই বীজটা হলো এখানে 600 মিটার, খুব বড় না, ছোটো একটা বীজ। আর এখানে হলো যেই মানে এই বীজটার বিশেষত্ব হলো এখানে পানিটা খুব কম। মানে আপনার এখানে একটা লম্বা এরিয়া জুড়ে পানি খুব কম। এখানে শিশুদের জন্য পার্কটা আপনারা দেখেন, এখান থেকে ভালো দেখা যাবে, কিন্তু একটা শিশু দেখেন এখানে পানির ভিতরে লাফাচ্ছে, মানে পানি খুবই কম। দেখেন মানুষগুলো অর্ধেকই দেখা যাচ্ছে, দেখেন মানুষগুলো অর্ধেকেরও বেশি দেখা যাচ্ছে। শিশুদের জন্য পারফেক্ট এখানে, কারণ 1 মিটারের নিচে থাকে সবসময় পানির ইয়া, তো এই কারণে বাচ্চাদের রিস্ক কম। আর এই এরিয়াটা হলো আপনার 150 থেকে 100 মিটারের ভিতরেই
এই আপনার বিচ পার্কটা যারা ফ্যামিলি আছে তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন, কারণ এটা হলো সমুদ্রের ভিতর থেকে একটু জায়গা এখানে ভিতরে ঢুকে গেছে। এই কারণে এই জায়গাটা এতটা গভীরতা নাই, ভালো লাগছে। কারণ এখানকার আশেপাশে যেই ট্যুরিজম কেন্দ্রিক যে বিষয়গুলো, এখানে যে বসার যে জায়গাগুলো শুকনো পাতা দিয়ে যে ইয়াগুলো তৈরি করছে, সুন্দর লাগতেছে, ইউনিক লাগতেছে। আর এই আশেপাশে সবগুলো বেশিরভাগ হোটেল থাকার জায়গা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. সমুদ্রের আরেকটা বিষয় হলো এখানকার যে বালু, এখানকার বালুগুলো অনেকটাই ক্লিন। আপনারা একটু এখানে দেখলেই খেয়াল করবেন, এখানকার বালুগুলো অন্যান্য যে বীজ থেকে কিছুটা ভিন্ন। এখানে দেখেন এই যে সমুদ্রে নামার জন্য আপনার যে পানিটা আসতেছে বালুর সাথে, বালুটা অনেকটাই ক্লিন। তো পানি এখানে যেটা দেখতেছি যে পানির স্মেল ভালো না, হলো এখানে প্রচুর ময়লাও দেখতেছি। শ্যাওলাগুলা এখনও যাই না আমি, আসলে সিজনের হওয়ার কারণে, অফ সিজন হওয়ার কারণে। তো এইখানে মানে এখন আজকে হলো শুক্রবার, অফিস ডে, বেশিরভাগ অফিস খোলা, এখানে লোকজনের সংখ্যা খুবই কম। স্যাটারডে সানডেতে অবশ্যই ভিড় হবে, আমি নিশ্চিত কালকে পরশু। আর যখন সামার সিজন আসবে তখন এখানে আশেপাশে যত হোটেল দেখতেছেন আপনার, বেশিরভাগ হোটেলগুলোতে হলো আপনার সিট পাওয়া আপনার জন্য মুশকিল হবে, এখানে থাকার যে জায়গাটা ওটা পাওয়া আপনার জন্য মুশকিল হবে। চলো, এই এরিয়াগুলোতে বেশিরভাগগুলো অ্যাডভান্স বুকিং করে। আপনি যদি চান যে কালকে পরশু আপনি এখানে হোটেল বুক করবেন পিওর সিজনে, মুশকিল। তারা পরিচয় তাদেরকে শুনলাম যে এরা অ্যাডভান্স কখনো কখনো 6 মাস আগে, 1 বছর আগে এরা বুক করে রাখে অ্যাডভান্স দিয়ে, মানে বিশেষ করে এইসব জায়গায় যারা আসার প্ল্যান করে। তো আমরা তো ওরকম না, আমরা দেখা গেল ঘোরার আগে একদিন আগে ডিসিশন নেই যে আমরা কোথাও ঘুরতে যাবো কিনা। তো এখান থেকে আমরা বের হয়ে যাব। এখানে আমাদের আজকে গোসল করার কোনো পরিকল্পনা ছিল না। আর বীজটা আমার যেটা সুন্দর তো সুন্দর আছে, কিন্তু যেই পরিবেশ বা যেই কী বলে স্মেল পানিতে, আমি ভাবছিলাম শুধু ওই জায়গায়, এখন দেখতেছি পুরা বীজ জুড়ে এখানে এরকম স্মেল আসতেছে। আর শ্যাওলাগুলো দেখেন, আপনার কাছ থেকে দেখাই নাহলে বুঝতে পারবেন না। এই যেখানে দেখেন প্রচুর শ্যাওলাগুলার কারণ হলো স্মেল আসতেছে। ওই যে পাট গাছের যে ধরনের স্মেল আসে, ওইরকম একটা স্মেল আসতেছে। তবে যারা গোসল করতে সেটা দেখছি একটু দূরে গিয়ে গোসল করতেছে, তো ওই জায়গাটা আর কি ক্লিন, সামনে একটু ক্লিন আছে দেখেন। তা আমাদের আছে এখানে গোসল করার কোনো পরিকল্পনা নাই, আমরা অন্য একটা ডেস্টিনেশনে যাওয়ার পরিকল্পনা আছে কিছুক্ষণের ভিতরেই। ওইখানে গিয়ে আমাদের প্ল্যান আছে, ওইখানে আমরা থাকবো রাতে, তারপর ওইখানে ঘুরবো। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk. এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে সি ফুড আছে। বন্ধুরা, আমাদের সমুদ্র দর্শন সমাপ্ত, এখন আমরা হাঁটতেছি এখানকার একটা রোডে। আমরা এখন বাস স্ট্যান্ড খুঁজতেছি, কেউ কেউ ইনফরমেশন সঠিক দিতেছে, কেউ কেউ মানে জানে না এরকম আর কি। পরে গুগল ম্যাপে বের করে নিলাম, কাছাকাছি আছে, আমরা ওইদিকে যাচ্ছি। আমরা এখন এখান থেকে একটা নতুন শহরের দিকে রওনা দেবো। মিশ্র ভালো লাগে কাজ করছে এখানে, কিছু জিনিস ভালো লাগছে আবার কিছু জিনিস ভালো লাগে নাই, সব মিলে মোটামুটি ভালো সময় কাটাচ্ছি আমি আর আলী ভাই। আমাদের আলী ভাই একটু টায়ার্ড হয়ে গেছে। আমরা কোনো খাবার টাবার এখানে খাইনি, ইয়ার থেকে যা কিনছি তাই। অনেক খাবার দেখছি, কারণ আমরা প্ল্যান করছি অন্য যে শহরে যাবো ওইখানে গিয়ে খাওয়ার, কারণ এখানে হলো ছোটো শহর, এখানে কখন গাড়ি বন্ধ হয়ে যায়, কখন গাড়ি অ্যাভেলেবেল থাকে না, এটা বোঝা মুশকিল। এই রিস্ক নিতে যাচ্ছি না আমরা গাড়িতে উঠে তারপর অন্য শহরে, বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 1 ঘন্টার পথ সম্ভবত। তো ওইখানে গিয়ে আমরা হয়তো খাওয়া দাওয়া করবো। দেখেন এখানে কিছু লোক মহিলা বসে আছে, ওনাদের জিজ্ঞেস করলাম, তো বললো যে এইখানে যে বাম পাশে কিছু লোক বসে আছে, এখান থেকেগুলো ভার্নার গাড়ি ছাড়ে। এটা কোন জায়গার গাড়ি? আমি মাঙ্গালিয়া, ও এটা হলো অন্যদিকে যায়,
লামানু নামে একটা জায়গায়। তো এই জায়গায় নাকি গাড়িগুলো আসে, এটা একটা স্টেশন। তার মানে এখানে লোকাল গাড়ি চলে অ্যাভেলেবেল, যা বুঝলাম যে ভান্না থেকে এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে। ওরকম একটা নির্দিষ্ট বড় স্টেশন যাইতে হবে এরকম কথা নেই, এখান থেকেও পাওয়া যাবে, যেটা বুঝলাম আর কি। তো এটা ভালো হলো, দূরে হাঁটাহাঁটি করা লাগে নেই, কাছাকাছি কিন্তু সমুদ্রের বীচ থেকে কাছেই আমাদের, 3-4 মিনিটের ভিতরে আমরা এখানে চলে আসছি। যাই হোক, তো এখান থেকে আমি বিদায় নিতেছি এই মঙ্গোলিয়া রোমানিয়া থেকে। পরবর্তী ভিডিও দেখা হবে নতুন এক জায়গায়, নতুন এক শহরে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।